বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। অমিত শাহের সফরকে ঘিরে সাজো সাজো রব, গোটা শহর গেরুয়াময়। কাল বাজবে লোকসভার দামামা। দলের শীর্ষ নেতা অমিত শাহের সফরকে ঘিরে গোটা রাজধানী শহর গেরুয়ায় সেজে উঠেছে। বলতে গেলে রাজধানী হয়ে উঠেছে গেরুয়াময়। নানা জায়গায় লাগানো হয়েছে বড় বড় হোর্ডিং, কয়েক হাজার গেরুয়া পতাকা ও ফ্ল্যাক্স লাগানো হয়েছে। শহরকে গেরুয়াময় করে তুলতে গত দুদিন ধরে দিনরাত একাকার করে কাজ করে চলছে দলীয় কর্মী সমর্থকেরা। অমিত শাহের পাশাপাশি হোর্ডিং ও ফ্ল্যাক্সে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ছবি। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এবার লোকসভা নির্বাচনের আগে ফের রাজ্যে সফরে আসছেন তিনি। স্বাভাবিক কারণে অমিত শাহের সফরকে ঘিরে দলের নেতাকর্মীরা উৎসাহিত হয়ে উঠেছে। নেতাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক দৌড়ঝাঁপ। সর্বভারতীয় সভাপতির সফরকে সফল করে তুলতে দলের রাজ্য সদর কার্যালয়ে নেতাদের মধ্যে চলছে দফায় দফায় বৈঠক। भारतीय जनता पार्टी के लिए, त्रिपुरा के लिए बहुत बड़ा आनंद का दिन है, क्योंकि भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष जी अमित भाई शाह जी 2019 लोकसभा चुनाव के प्रचार का इस साल का पहला कार्यक्रम 2019 के इंग्लिश नवीन वर्ष की मैं त्रिपुरा वासियों को बहुत बहुत बधाई देता हूं। शुभ नव वर्ष। वैसे हमारा शुभ नव वर्ष तो चालू होगा पहला वैशाख से, लेकिन जो कैलेंडर है जिसका हम उपयोग करते हैं उस नए साल की मैं बहुत बहुत शुभकामनाएं देता हूं, बधाई देता हूं, अभिनंदन करता हूं। और मैं आपको बताना चाहता हूं कि इस अस्तवाल मैदान में कल एक बहुत बड़ी रैली, ये रैली जनरल लोगों की रैली नहीं है, केवल भारतीय जनता पार्टी के ग्रास रूट का जो कार्यकर्ता है, जिसको हम बंगाली में पृष्ठा प्रमुख कहते हैं, हिंदी में जिसको पन्ना प्रमुख कहते हैं, उन पन्ना प्रमुखों का सम्मेलन इस पूरे अस्तवाल मैदान में, विवेकानंद मैदान में होने वाला है। ये मंच है, आप सब देखते होंगे, जो जहाँ पर अमित भाई शाह जी, राम माधव जी, डॉक्टर हिमंत बिश्व शर्मा जी, मुख्यमंत्री बिप्लब देव जी, उप मुख्यमंत्री जिष्णु देव वर्मा जी, मैं भी रहूँगा, और साथ साथ हमारे फणींद्रनाथ शर्मा जी और बाकी सारा मंत्रिमंडल। यहाँ पर एक और अलग व्यवस्था मंच की हो रही है, जहाँ पर सारा मंत्रिमंडल, सारे विधायक, सारे ऑफिस बेरर्स, सब लोगों की बैठने की व्यवस्था होगी। और सामने सारे पदाधिकारी जिला के और मंडलों के और शक्ति केंद्रों के और पन्ना प्रमुख बैठेंगे। हमारा लक्ष्य है, त्रिपुरा कम्युनिस्ट मुक्त तो हो ही गया है, अब यहाँ पर न कम्युनिस्ट रहे न कांग्रेस रहे, क्योंकि जब तक कम्युनिस्ट और कांग्रेस देशद्रोही है, हम नहीं चाहते विपक्ष खत्म हो जाए, लेकिन हम विपक्ष के नाते देशद्रोही लोगों को नहीं चाहते हैं। 25 साल इस राज्य में विधानसभा के अंदर जनगण मन नहीं गाया गया, क्यों? कम्युनिस्ट देशद्रोही है इसलिए। और आज जब भारतीय जनता पार्टी की सरकार बनी है, यहाँ पर जनगण मन भी होता है, वंदे मातरम भी खुलकर हम लोग गाते हैं। আগামীকাল রাজ্য সফরে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিবেকানন্দ ময়দানে দাঁড়িয়ে তিনি লোকসভা নির্বাচনের প্রচারের ঘোষণা করবেন। দলের রাজ্যের দুটি লোকসভা আসনের জন্য কি রণনীতি ও রণকৌশল চূড়ান্ত করেছে তা শোনা যাবে অমিত শাহের মুখ থেকে। সভাপতির রাজ্য সফরের মূল উদ্দেশ্য হচ্ছে পৃষ্ঠা প্রমুখ সম্মেলন। স্বামী বিবেকানন্দ ময়দানে এই সম্মেলনে উপস্থিত থেকে পৃষ্ঠা প্রমুখদের মূল্যবান পরামর্শ ও উপদেশ দেবেন। প্রায় 45,000-এর উপর পৃষ্ঠা প্রমুখের এই সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে। ফলে গোটা ময়দান যে কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। তেমনি আগামীকাল শহরের রাজপথ দখলে চলে যাবে গেরুয়া নেতা কর্মীদের। অমিত শাহকে রাজ্যে স্বাগত জানাতে তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ। পৃষ্ঠা প্রমুখ সম্মেলনের পাশাপাশি সন্ধ্যায় অমিত শাহ দলের রাজ্য নেতাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। তাতে থাকবে একাধিক ইস্যু, লোকসভা নির্বাচনের প্রস্তুতি, 2 আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করা সহ সাংগঠনিক আরো কয়েকটি ইস্যুতে হবে আলোচনা। বর্তমান সভাপতি পদ ইস্যুতেও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল অমিত শাহকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন দলের রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। आज अच्छे सांसद अगर हम यहाँ से त्रिपुरा के भेजते हैं कि जो जाकर त्रिपुरा के लिए केंद्र सरकार की सारी योजनाओं को लाने में विप्लव दा और जिष्णुदा को मदद करेंगे, अपना योगदान देंगे, 24 घंटे जनता में रहेंगे। जैसे हमारे रामू दा यहाँ पर है, हमारे टिंकू दा है, अमित दा है, हमारे कार्यकर्ता 24 घंटा। आपको याद होगा त्रिपुरा वासियों, त्रिपुरा में बाढ़ आई थी पिछले साल,
कौन खिचड़ी खिला रहा था, कौन साड़ियाँ बांट रहा था, कौन टी शर्ट्स दे रहा था, कौन कंबल दे रहा था, लोगों को रहने की व्यवस्था में सेवा कौन कर रहा था? बीजेपी के कार्यकर्ता कर रहे थे। और उनको मारते कौन थे? कम्युनिस्ट पार्टी के। आपने कुछ नहीं करना, हम भी कुछ नहीं करेंगे, आप भी कुछ नहीं करेंगे। गरीब जनता मर जाए उनको फर्क नहीं पड़ता था। लेकिन मेरा आपसे सवाल है, जब बाढ़ तो हर साल आती है और म्युनिसिपल कॉरपोरेशन आज भी अगरतला की कम्युनिस्ट पार्टी के हाथ में है। हम चाहते हैं लेकिन वो डेवलपमेंट नहीं करते हैं, हम चाहते हैं लेकिन वो गटर की स्वच्छता नहीं करते हैं, प्लास्टिक और सारी बॉटल बिटल जितना पड़ा हुआ है वो नहीं उठाते हैं, म्युनिसिपल कॉरपोरेशन में हम इंटरफियर नहीं कर सकते हैं। ऐसी परिस्थिति में इस साल भी बाढ़ आई, बरसात आई, बाढ़ आई, लेकिन बाढ़ में कौन गया? एक कम्युनिस्ट पार्टी का कार्यकर्ता गया? कोई नहीं गया। वो सब लोग, देखिए केरल में बाढ़ आई, बहुत भयंकर बाढ़ आई। केरल के लिए फंड रेजिंग होना चाहिए था, बीजेपी ने देश भर में किया, सभी केंद्र सरकार ने भी बहुत सहयोग किया, करना चाहिए था। लेकिन खुद के राज्य में कम्युनिस्ट पार्टी ने अपने राज्यवासियों के बाढ़ के समय मदद करने के लिए चंदा जमा नहीं किया। उसी समय ये घूम रहे थे केरल में चंदा पहुंचाने के लिए, त्रिपुरा की जनता में घूम रहे थे, क्योंकि वहां कम्युनिस्टों की सरकार है और यहाँ बीजेपी की सरकार है। देखो कितनी पार्टीबाजी इनके दिमाग में बैठी हुई है। ये देश का नहीं सोचते, जनता का नहीं सोचते, सिर्फ पार्टी का, और इसीलिए आपने उनको खत्म किया है। मेरे प्यारे भाइयों और बहनों, आइए आपके माध्यम से, मीडिया के माध्यम से मैं सारे पृष्ठा प्रमुखों को बताता हूँ कि आप सबको कल कैसे भी करके 1 बजे से पहले अस्तवाल मैदान पहुंच जाना है। यहाँ पर अगरतला में आना है। यहाँ पर पानी की वगैरह सारी व्यवस्थाएं, शौचालय वगैरह सब व्यवस्थाएं, आज सुबह से हम लोग वही देख रहे हैं कि व्यवस्था ठीक रहे। और मैं सारे त्रिपुरा वासियों को कहूँगा, सारे टीवी चैनल्स इस कार्यक्रम को लाइव करेंगे। कल मेरा सारे त्रिपुरा वासियों से निवेदन है कि दोपहर को 2 से 4 जब अमित भाई शाह जी इस मंच के ऊपर होंगे, आप भी उस सभा को पूरी तरह से देखिए और देखिए हमारे राष्ट्रीय अध्यक्ष जी हम त्रिपुरा वासियों को क्या संदेश देते हैं। मैं आप सबको फिर एक बार नमस्कार करता हूँ, वंदना करता हूँ, हम्बाए कहता हूँ, खुलुमखा कहता हूँ, चकमा सभी समाज को जुजू कहता हूँ। और मेरे प्यारे और भाई और बहनों, ये अंग्रेजी नवीन वर्ष की आपको बहुत बहुत शुभकामनाएं। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের 10ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালো কংগ্রেস। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের 10ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালো কংগ্রেস। শুক্রবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃত্বরা। প্রয়াত সুধীর রঞ্জন মজুমদার 1988 সালের 5 ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি 4 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিচারণ করেন প্রাক্তন বিধায়ক গোপাল রায়। তিনি বলেন, কর্মচারীদের 3য় বেতন কমিশন প্রদান, ত্রিপুরাকে নতুনভাবে গড়ার কাজে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সুধীর রঞ্জন মজুমদার। আমাদের প্রয়াত ত্রিপুরার জোট সরকারের মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের 10ম মৃত্যু দিবস আমরা পালন করছি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। আপনারা জানেন সুধীরবাবু জোট সরকারের 1988 সালের 5 ফেব্রুয়ারি উনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। 4 বছর ছিলেন। উনি কংগ্রেস সভাপতি ছিলেন, উনি রাজ্যসভার মেম্বার ছিলেন এবং সুধীরবাবু মুখ্যমন্ত্রী হয়ে কতগুলি বিশেষ বিশেষ আকর্ষণীয় কাজ উনি করে গেছেন। উনি আজও কর্মচারী মহল বলে থাকে, বঞ্চিত কর্মচারীরা আমাদের কাছে বলে থাকে, সুধীরবাবুর নেতৃত্বে জোট সরকারের আমলে 3rd পে কমিশন দিয়ে দেওয়া হয়েছিল কর্মচারী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে শুক্রবার 2 দিনের কর্মশালার আয়োজন করা হয়। উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী এনসি দেববর্মা। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে রাজ্য মৎস্য দপ্তরের অধিকর্তা অফিসে শুক্রবার থেকে 2 দিনের এক কর্মশালা শুরু হয়েছে। মৎস্যমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা কর্মশালায় উদ্বোধন করে আগামী কয়েক বছরের মধ্যে রাজ্য মৎস্য উৎপাদনে স্বনির্ভর হতে পারবে বলে আশা প্রকাশ করেন। রাজ্যের সমস্ত জলাশয় মাছের চাষের উপযোগী করে গড়ে তুলতে গুরুত্ব দেন মৎস্যমন্ত্রী। কর্মশালায় মৎস্য দপ্তরের আধিকারিকরা রাজ্যে বিগত দিনে মাছ উৎপাদন ও মাছ পরিকল্পনা তুলে ধরেন। সারা রাজ্য থেকে দপ্তরের আধিকারিকরা কর্মশালায় অংশ নেন। What it requires about 24. So
it is really challengeable area for the scientists of this particular discipline, pisciculture. Now, this open water fisheries, it is the traditional exercise. সম্বর্ধনা জানানো হয়েছে ফিশারি দপ্তর থেকে এই মাছ চাষের বেস্ট ফিশারি ফার্মার হিসাবে। আমি 30 তারিখ দিল্লিতে আইসিআরে একটি অ্যাওয়ার্ড পেয়েছি, ট্রফি। সেই ট্রফির ইয়েতে আজকে আমাকে সম্বর্ধনা জানানো হয়েছে। মানে কিসের জন্য? বেস্ট ফিশারি ফার্মার হিসাবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চিকিৎসাধীন 2 প্রাক্তন বিধায়ককে শুক্রবার আগরতলা জিবি হাসপাতালে দেখতে যান প্রাক্তন মন্ত্রী মানিক দে। চিকিৎসাধীন 2 প্রাক্তন বিধায়ক সুবোধ দাস ও মাধব সাহাকে দেখতে শুক্রবার আগরতলা জিবি হাসপাতালে যান প্রাক্তন মন্ত্রী মানিক দে। তিনি তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। প্রাক্তন বিধায়ক তথা জননেতা সুবোধ দাসকে ধর্মনগর জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। বার্ধক্যজনিত রোগে ভুগছেন তিনি, তার অবস্থা সংকটজনক। অন্যদিকে প্রাক্তন বিধায়ক মাধব সাহা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন, তাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হবে বলে জানান প্রাক্তন মন্ত্রী মানিক দে। মন্ত্রী সুবোধ দাস উনি ধর্মনগরে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তাকে আজকে জিবি হাসপাতালে, ধর্মনগর হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওনাকে দেখে এসেছি, ডাক্তাররা বললেন যে বিভিন্ন সমস্যা, ওনার বয়স 75-এর মতো হবে এখন, এবং বিভিন্ন ধরনের রোগী তিনি আক্রান্ত। চিকিৎসকরা বলছেন তারা চেষ্টা করছেন। আরেকজন আমাদের প্রাক্তন বিধায়ক মাধব সাহা, সে বুকে শ্বাসকষ্টজনিত এবং সঙ্গে ব্যথা দুটো নিয়ে ভর্তি হয়েছেন, আইসিইউতে আছে, এবং তাকেও দেখে এসেছি। তার আরও উন্নত চিকিৎসার জন্য তিনি আগামী পরশুদিন দিল্লিতে যাবেন উন্নত চিকিৎসার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গোপন সূত্রের ভিত্তিতে ধনিরাম এডিসি ভিলেজের ফরেস্ট খাস টিলাভূমির 3টি জায়গায় গাঁজা গাছ ধ্বংস করে মেলাগড় থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে মেলাঘর ও সোনামুড়া থানার বর্ডার সংলগ্ন এলাকায় ধনিরাম এডিসি ভিলেজের ফরেস্টের খাসটিলা ভূমির 3টি জায়গায় গাঁজা গাছ ধ্বংস করে মেলাঘর থানার পুলিশ। ওসি অনুপম দাসের নেতৃত্বে 2 থেকে 2,500 গাঁজা গাছ ধ্বংস করা হয়। এই ধরনের অভিযান আগামী দিনও জারি থাকবে। সকালে গোয়েন্দা দপ্তরের গোপন ইনফরমেশনের মূলে আমাদের থানাদের স্টাফ এবং লোকাল যে এসপিও ক্যাম্প আছে ওই স্টাফ নিয়ে রামপদ এডিসি পাড়া ভিলেজের সোনামুড়া বর্ডারিং এরিয়া থেকে 2টা গাঁজার প্ল্যান্টেশন থেকে আনুমানিক 2 থেকে 2,500 গাঁজা চারা ধ্বংস করা হয়েছে, যার বাজারে আনুমানিক মূল্য 8 থেকে 10 লাখ টাকা হবে। ম্যাচিউর হয়ে গেছিল। অভিযান তো অনবরত চলছে, সামনের দিকেও চলবে, যতদিন আমাদের উদ্দেশ্য হচ্ছে নেশামুক্ত ত্রিপুরা করা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে শুক্রবার আগরতলা রবীন্দ্র ভবনের ট্রাফিক দপ্তরের উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে এক বৈশাখ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে শুক্রবার আগরতলা রবীন্দ্র ভবনে ট্রাফিক দপ্তরের উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে এক বৈশাখ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্য পুলিশের মহানির্দেশক একে শুক্লা। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেই সময় উপস্থিত ছিলেন। ট্রাফিক সুপার পিনাক্কি সামন্ত জানান, প্রতিযোগিতায় 3টি বিভাগে 8 শতাধিক ছাত্রছাত্রী অংশ নিয়েছে। 10ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আজকে দ্বিতীয় দিনে ট্রাফিক দপ্তরের মূল কর্মসূচি সেটা হচ্ছে সিট অ্যান্ড ড্র কম্পিটিশন। সেটা আমরা আয়োজন করেছি ত্রিপুরা পুলিশের পক্ষে। তো এখানে আমরা 3টি ভাগে আয়োজন করেছি। একটি হচ্ছে গ্রুপে, সেই গ্রুপেতে রয়েছে ছোট বাচ্চারা ক্লাস 4 পর্যন্ত যারা, তারপর থেকে ক্লাস 7 পর্যন্ত রয়েছে গ্রুপ বি, তারপর রয়েছে মাধ্যমিক পর্যন্ত যারা ওই লেভেলের ছাত্রছাত্রীরা, তারা হচ্ছে গ্রুপ সি। এই 3টি বিভাগে। তো গ্রুপ বি এবং গ্রুপ সি এদের জন্য থিম হচ্ছে ত্রিপুরা দি মডেল স্টেট। আর যারা গ্রুপে রয়েছেন এদের জন্য ওপেন, এরা যা সাবজেক্ট ম্যাটার যাই হোক এতে এরা আর্ট করবে। তো এই 3টি গ্রুপ নিয়ে আমরা আজকে এই কম্পিটিশন আয়োজন করেছি। এখানে আমাদের এক্সপেকটেশন ছিল 500 প্লাস হবে, তো এখন দেখা যাচ্ছে 800 প্লাস হয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
পুলিশ সপ্তাহ দিবস উপলক্ষে আজ উত্তরের কদমতলা ও চুরাইবাড়ি থানার যৌথ উদ্যোগে এক মেগা মহিলা বাইসাইকেল দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুলিশ সপ্তাহ দিবস উপলক্ষে আজ উত্তরের কদমতলা ও চুরাইবাড়ি থানার যৌথ উদ্যোগে এক মেগা মহিলা বাইসাইকেল দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতায় মোট 22 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। আজ থেকে বছরখানেক পূর্বে কদমতলা ও চুরাইবাড়ি তথা ধর্মনগর সহ গোটা উত্তর জেলাতে মেগা মহিলা বাইসাইকেল দৌড় প্রতিযোগিতা হয়েছিল। তাতে পুলিশের এক ভূমিকায় ব্যাপক সাফল্য ও সাড়া পড়ে এলাকার মহিলাদের মধ্যে। মূলত মহিলাদের সমাজের পিছিয়ে পড়ার দিন থেকে ফিরিয়ে আনতে পুলিশের এই উদ্যোগ। আর এতে সাধুবাদ জানিয়ে চুরাইবাড়ি ও কদমতলা স্থানীয় ব্যবসায়ী, সাধারণ নাগরিক এবং সাংবাদিকরা প্রচেষ্টার হাত বাড়িয়ে দিয়েছেন। সারা জাগানো এই মহিলা সাইকেল দৌড়ের ফ্ল্যাগ নাড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার ভানুপ্রদ চক্রবর্তী। কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠ থেকে সাইকেল রেস শুরু হয়ে চুরাইবাড়ির রেলওয়ে ট্রাই জংশন হয়ে পুনরায় স্কুল মাঠে এসে সমাপ্ত হয়। প্রায় 10 কিলোমিটার দূরত্বে প্রথম স্থান অধিকার করে কলমতলার স্থানীয় মেয়ে মমতা নাথ এবং দ্বিতীয় স্থান অর্জন করে অভিজ্ঞ পুষ্প সিনহা। তাছাড়াও 3 জন মহিলা কনস্টেবল সহ মোট 10 জনকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। ধন্যবাদ দেই আজকের যে এই সাইকেল প্রতিযোগিতা হয়েছে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এবং বয়সে একজন মহিলা এখানে এসেছেন, উনিও যে ওনার মেয়েকে নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তার জন্য ওনাকেও আমি আন্তরিক অভিনন্দন জানাই। আগামী বছরও যাতে আরও বিশেষ করে আরও বেশি বেশি মহিলা আসেন, মহিলা প্রতিযোগিতা হয়, সুন্দরভাবে হয়, এই জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এলাকাবাসী সাহায্য এবং সহযোগিতা ছাড়া আমাদের যে মিশন পুলিশের মেন কাজ হলো এলাকাতে কোনো ক্রাইম যাতে না হয়, আর যদি হয় সেটাকে ডিটেকশন করা। এলাকাবাসীর সাহায্য সহযোগিতা ছাড়া কোনোটাই অ্যাচিভ করা যায় না। যাতে আমরা জনগণের আরও কাছে পৌঁছতে পারি, এটা আমাদের একটা ইনিশিয়েটিভ ছিল এলাকাবাসীদেরকে নিয়ে মহিলাদের মধ্যে একটা বাইসাইকেল প্রতিযোগিতা। এই ধরনের প্রোগ্রাম সামনের দিন আরও জারি থাকবে। আমি আমার বক্তব্য একটু আগে রেখেছি সমস্ত ত্রিপুরার ব্যাপারে, গাড়ি অ্যাক্সিডেন্টের ব্যাপারে, আর ক্রাইম এগেনস্ট উমেনের ব্যাপারে, প্রত্যেকটা ব্যাপারে আমি চাইব এলাকাবাসীরা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে। সাইকেল চালাই তো আমি আরও 2-3 বার দিছি সাইকেলে, একবার সেকেন্ড হয়েছি, একবার থার্ড হয়েছি। আমার ইচ্ছা এরকম আরও সাইকেল রেস হইতো, আর আমি মানে প্রতিযোগিতা করি। তোমার বয়স কত? আমার 21, আমি এমএ করলাম আগরতলাতে। রোজ কত কিলোমিটার সাইকেল রান করো? আমি রোজ তো আমি যখন কদমতলাতে কলেজে পড়ছি তখন তো কলেজে গেছি, কদমতলা কলেজে গিয়ে আইছি, ধর্মনগরে গিয়ে আইছি। এখন তো রোজ 2-3 কিলোমিটার রোজ। তুমি পুরস্কার পাইয়া কি অনুভূতি তোমার? খুব মানে ভালো লাগছে। এইরকম আমি প্রতিযোগিতা করব বারবার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিগত বছর নেই এবছরও রবীন্দ্রনগর স্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে শুরু হলো 8ম বাৎসরিক উৎসব। অন্যান্য বছরে নেই এবছর সোনামুড়া রবীন্দ্রনগর স্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে শুরু হলো 16 প্রহর নাম যজ্ঞ অনুষ্ঠান। 1414 বাংলার স্বল্প পরিসরে ঠাকুরের সেবা কার্যে নিজেদের নিয়োজিত করলেন এলাকার ধর্মপ্রাণ ভক্তরা। তারপর ক্রমে নানা ওঠানামার মধ্যে দিয়ে আজ 8ম বাৎসরিক উৎসবে ব্রতী হয়েছে আশ্রম কর্মকর্তারা। বর্তমানে তৈরি হয়েছে শ্রী শ্রী ঠাকুরের নবনির্মিত পাকা বাড়ি। আশ্রমে পদধূলি দিয়েছেন শ্রী ধ্রুজটি প্রসাদ চক্রবর্তী মহারাজও। তারপর এখন 16 প্রহর নাম যজ্ঞ অনুষ্ঠান। আনন্দের বাতাবরণ সমগ্র এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য পথযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের। এই গঙ্গানয়ন অনুষ্ঠানের শত শত ধর্মপ্রাণ ভক্তরা মোম হাতে পদচারণা করেন দীর্ঘ পথ। তারপর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সত্যনারায়ণ পুজো। নামযজ্ঞ অনুষ্ঠানের পাশাপাশি এলাকার প্রবীণদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় আশ্রম কমিটির পক্ষ থেকে। আর উদ্যোক্তাদের এই ধরনের কর্মসূচিতে খুশি সমগ্র এলাকাবাসী। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে 8মতম বার্ষিক প্রতিষ্ঠা উৎসব অন্যান্য বছরের নাই এবছরও আমরা সেই উদযাপন করতে চলছি। আজকে আমাদের গঙ্গানয়ন কিছুক্ষণ এই মাত্র শেষ হলো। আমাদের আগামীকালকে থেকে আমাদের ভোর 4টা থেকে যে আমাদের বাৎসরিক যে উৎসব, সেই উৎসবে সমস্ত অংশে এই এলাকার সমস্ত জনগণের সাহায্যার্থে যে আমাদের যে উৎসব, সেই উৎসব প্রতিপালিত হতে চলছে। তাই আগামী দিন সারা বিশ্বের কাছে আমাদের একটি এই মন্দির কমিটির পক্ষ থেকে আবেদন থাকবে যাতে আমাদের প্রত্যেককে এই রাম ঠাকুর মন্দির যাতে সুন্দরভাবে সাজিয়ে তোলা যায়, তার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা বিশ্ববাসীর কাছে এবং সমস্ত সোনামুড়াবাসীর কাছে আমরা আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে আমরা প্রত্যেকে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য
আমরা সবার কাছে এই রবীন্দ্রনাথ শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের কমিটির পক্ষ থেকে সবার কাছে বিনম্রভাবে অনুরোধ করছি এবং আগামী দিন যাতে আমাদের এই দুদিন যে কীর্তন সেই কীর্তনটা যাতে সুন্দরভাবে সজ্জিতভাবে এবং সবাই যাতে যে আমাদের 16 প্রহরে যে কীর্তন অনুষ্ঠিত হচ্ছে সেই কীর্তনের সমস্ত অংশের জনগণের যাতে মহাপ্রসাদ আগামী শনিবার দিন যাতে সবাই এই অংশগ্রহণ করেন সেই আশা আমরা সবার কাছে কাম্য। অমিত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা।